সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর আজ নির্মমে ঘটনায় মারা যান শতাধিক পোশাক শ্রমিক। নিহতদের স্মরণে দিনভর নানা কর্মসূচি। শিক্ষার্থী আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রভিসিকে অব্যাহতি, ভারপ্রাপ্ত ভিসি হারুনুর রশিদ। অনশন ভাঙলেন আন্দোলনকারীরা। দীর্ঘ অবস্থানের হতাশায় বাংলাদেশে অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। দোহায় প্রধান উপদেষ্টা, প্রত্যাবাসনে কাতারের সহায়তা কামনা। এবং গোপালগঞ্জের শিক্ষা প্রকৌশলের ঠিকাদারের বিরুদ্ধে কাজ না করেই অর্থ হাতানোর অভিযোগ, অবগত নয় কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহান ইমা। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর আজ। ২০১৩ সালের এই দিনে রানা প্লাজা ধসে নিহত হন ভবনটিতে থাকা কয়েকটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক। বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওই ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করলেন তাদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নিহতদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন তারা। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি রানা প্লাজা ট্র্যাজেডির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাত ১টায় অধ্যাপক ডক্টর তানজিম আহমেদ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি বলেন, অনতিবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। এদিকে এই ঘোষণার ৫৮ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। দর্শক, এ নিয়ে আরো জানতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, কুয়েটে ভিসি ও প্রভিসির অব্যাহতির পর সেখানে সর্বশেষ পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। ডক্টর তানজিম আহমেদ এসে জিপ খাইয়ে ছাত্রদের অনশন ভঙ্গ করেন। এর আগে এক শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনে কুয়েটের যে ভিসি প্রফেসর মোহাম্মদ মাসুদ এবং প্রভিসি শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয় এবং সেই সাথে সিভিল ডিপার্টমেন্টের যে ডিন আছেন হারুনুর রশিদ তাকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে ছাত্ররা কিন্তু ওই রাতেই তাদের অনশন তুলে নেন এবং তারা আজকে আনন্দ উৎপন্ন করেছেন। গতকালকেও একটা ছোট মিছিল করেছেন এবং আজকে তারা আনন্দ মিছিল করবেন এবং প্রেস ব্রিফিং করবেন। তো আমরা এই বিষয়ে আরো কথা বলতে চাচ্ছি আমাদের ছাত্র প্রতিনিধি। আপনারা যে গতকাল রাত্রে যে অনশন ভাঙলেন, সেই অনশন ভাঙার পরে এখন কি প্রোগ্রাম থাকবে, আপনাদের কোনো আরো দাবি দেওয়া আসছে? আমাদের তো দাবি দেওয়া সেখান থেকে আমরা এরপরে যে বাকি যে দফাগুলো ছিল এই দফা সহ বিভিন্ন ছাত্রদের যে বিভিন্ন ছাত্রদের নামে যে মামলা ছিল সেটা ওখানে, তারপরে আমাদের পরীক্ষা সিস্টেমটা কোডিং সিস্টেমের আনা, এমন অনেক আমরা যেমন পুরো আন্দোলনে আমাদের কোনো আমাদের আন্দোলনে সবাই ওপেন, আমাদের কথা আর আমরা এখন অপেক্ষা করবো যে শিক্ষক সমিতির যে শহীদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো দক্ষিণ এশীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শরণার্থী হিসাবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। তারা নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসন এগিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। কাতারের দোহায় চলছে আর্থনা শীর্ষ সম্মেলন 2025। এতে অংশ নিতে 4 দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সামিটের দ্বিতীয় দিনে বাধ্যতামূলক বাস্তুচ্যুত জনগণের সামাজিক চ্যালেঞ্জ ও রোহিঙ্গা ইস্যু শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন তিনি। বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ। এই জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তা তহবিল কমিয়েছে। এতে সংকট আরও জটিল হচ্ছে। প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে চাপ বাড়াতে কাতারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আর্থনা সামিট ও প্রধান উপদেষ্টা সফর নিয়ে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গা ইস্যুতে সেপ্টেম্বরে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে 170টি দেশ অংশ নেবে। ওআইসির হয়ে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার কথাও জানিয়েছে গাম্বিয়া। রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে আমাদের। এবং আজকেও এইটারই ধারাবাহিকতায় আজকে এখানে একটা বড় সম্মেলন হলো। এটা একটা ক্লোজ ডোর সম্মেলন। সেখানে প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়। এবং এই পুরোটা এই আর্থনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। শুধু আলোচনা কিংবা আনুষ্ঠানিকতা নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে সত্যিকারভাবে বিশ্ব সম্প্রদায়ের কাজ করা উচিত বলে মনে করেন শফিকুল আলম। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না। বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে, এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশ গঠন ও 31 দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জুলুম নয়, 31 দফা বাস্তবায়ন করে প্রতিশোধ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বুধবার রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির রাজনীতির উদ্দেশ্য দেশ ও দেশের মানুষ। দলের 31 দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছানো সহ দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা মানুষের কাছে পৌঁছানোর তাগিদও দেন তারেক রহমান। তিনি আরও বলেন, বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। মানিকগঞ্জের গড়পাড়ায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরুজা খানম, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর শরাফত আলী সফু সহ অনেকে উপস্থিত ছিলেন। রিজভী বলেন, আওয়ামী লীগকে চিহ্নিত করে আইনের আওতায় আনা বর্তমান সরকারের দায়িত্ব। এটি পালনে ব্যর্থ হলে জনগণের চোখে ব্যর্থ সরকারে পরিণত হবে। যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরিলুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। এই সরকার অনেক কথা বলছেন, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছেন, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতন্ত্র সংগ্রামের ফসল।
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের বিষয়গুলো জাতিকে কেন জানানো হচ্ছে না এমন প্রশ্ন তুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তুলেন। যে বিষয়গুলো ঐকমত হয়েছে এগুলো একসাথে এনে বলা উচিত, এই সমস্ত বিষয়ে তারা ঐকমত পোষণ করে। অথচ কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করে ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা চালিয়ে জল ঘোলা করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই, এই ঐকমত্যটা 1 মাসের মধ্যে সম্ভব, এটা জাতির সামনে তুলে ধরে, তারপর তার কোনো কাজ নেই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সই করে মসজিদ মন্দিরে যেন কোনো পাহারা দিতে না হয় তেমন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দলের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে এমন কথা বলেন তিনি। এ সময় ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে এই প্রীতি সমাবেশ। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতের ভূমিকা তুলে ধরে সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমস্ত জায়গায় নেতা যেন হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে, খ্রিস্টান থেকে তাদের নেতা তারা যেন নির্বাচন করতে পারে। অন্যের দয়া দাক্ষিণ্য আর কতক্ষণ চলতে চাই। সর্বধর্মীয় সমাবেশ আমাদের করা উচিত এই সময়ের জন্য, কারণ 5ই আগস্টের যে আমাদের ছাত্র জনতার আন্দোলন তৈরি হয়েছিল, আমরা নতুন বাংলাদেশের একটা রূপরেখা পেয়েছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আছেন, ছিলেন। অতীতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি, তবে জামাত যে কোনো অবস্থায় তাদের পাশে থাকতে চায়। যখনই সুযোগ পাবো, কি সরকারি আর কি বিরোধী দল, এটা আমার কাছে ম্যাটেরিয়াল। যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানেই আমাদের চেষ্টা করা কর্তব্য আমরা করব। তবে হ্যাঁ, সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয়। সকল ধর্মের সম্প্রীতিতে দেশকে ফুলবাগান উল্লেখ করে এ বাগান পেঁচার হাত থেকে রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। খুনি হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার উত্তরায় আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ দাবি জানান। সার্জিস বলেন, যারা এত বড় গণহত্যা চালিয়েছে তাদের নির্বাচন করার অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণঅভ্যুত্থানকারীরা আবারও মাঠে নামবে। এই বাংলাদেশে আগামী নির্বাচনের পূর্বে আমরা খুনি হাসিনার বিচারের রায় দেখতে চাই। খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের যে হুকুম দিয়েছিল, এটার বিন্দু মাত্র প্রমাণের কি অভাব রয়েছে? খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, তার বিচার হতে এত বিলম্ব আমরা কখনো গ্রহণ করব না। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ দাবিতে বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে বিডিআর, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যা সহ সকল গুম খুনের বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান। আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিচ্ছে তাদের সাবধান হয়ে যাওয়ার পাশাপাশি কুয়েট উপাচার্যকে দ্রুত অপসারণের দাবিও তোলেন বক্তারা। এই খুনি হাসিনাকে বাংলাদেশে আর যেন ফিরতে না পারে এবং তার দোসররা এই দেশে যেন আর আওয়ামী লীগের নামে কোন ধরনের রাজনীতি করতে না পারে, সেটির প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আগ পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না, এটাই এনসিপির প্রতিজ্ঞা এবং আমরা চাই যে এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। একজন ভিসির কি এমন ক্ষমতা রয়েছে যেখানে 30টি শিক্ষার্থীর জীবন আজকের বিপন্ন হওয়ার মুখে, কিন্তু তারা সেটিকে গুরুত্ব না দিয়ে আমরা দেখছি এই ভিসিকে
কবর এবং এই বিসিকে টিকিয়ে রাখার একটি চেষ্টা তারা করে যাচ্ছেন। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে রাজধানীতে শুরু হওয়া রিনিউয়েবল এনার্জি ফেস্টের দ্বিতীয় ও শেষ দিন আজ। এর আগে বুধবার রাজধানীর বুয়েট ক্যাম্পাসে 2 দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। প্রথম দিনে প্রযুক্তি মেলায় কর্পোরেট খাতের প্রতিষ্ঠিত নবায়নযোগ্য জ্বালানি পণ্য ও সেবা নিয়ে বক্তব্য তুলে ধরেন তরুণরা। নবায়নযোগ্য জ্বালানির সামাজিক পরিবেশগত প্রভাব ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয় উৎসবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জীবাশ্ম জ্বালানির দূষণ থেকে মুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সবুজ বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে আয়োজিত হয় রিনিউয়েবল এনার্জি ফেস্ট। বুয়েট ক্যাম্পাসে 2 দিন ব্যাপী এ ফেস্টের উদ্বোধন করা হয়। উৎসবে সরকারি বেসরকারি সংস্থা, বিশেষজ্ঞ ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, টেকসই পরিচ্ছন্ন ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানি প্রসারের বিকল্প নেই। নবায়নযোগ্য শক্তি ছাড়া বাংলাদেশ আসলে এগোতে পারবে না, কারণ একটা না একটা সময় বিদ্যুৎ আমাদের ফুরোবে এবং আমাদের সেই মূলধনটা নেই যে আমরা সেই অবস্থাটা থেকে উত্তীর্ণ করতে পারবো। মূল উদ্দেশ্য ছিল যে আমাদের তরুণ প্রজন্ম যারা, তাদেরকে এই নবায়নযোগ্য শক্তি নিয়ে আরও একটু বেশি অবগত করা এবং সচেতন করা। ইলেকট্রিসিটি বিল দিন দিন বাড়তেছে, বা ফুয়েল বা গ্যাসের যে কনজাম্পশনটা বাড়তেছে, কস্টিংটা বাড়তেছে। বাংলাদেশে কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার। যারা ইন্ডাস্ট্রিয়াল বা যারা এটার সাথে জড়িত, তাদেরকে আমরা এই ব্যাপারটাতে সচেতন করার জন্য চেষ্টা করছি। দেশের উদ্ভাবকরা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আইডিয়া উপস্থাপনের পাশাপাশি সবুজ ও ন্যায্য ভবিষ্যতের অঙ্গীকার ব্যক্ত করেন। আর এই উৎসবের মাধ্যমে জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তনের আশা জানান অংশ নেওয়া উদ্যোক্তারা। একটা দেশীয় প্রোডাক্ট হলো এবং এটা হচ্ছে আপনি আরো ভালোভাবে ইউজ করতে পারলেন। একটা গ্রিনার এনার্জি, সাস্টেইনেবল এনার্জি, রিনিউয়েবল এনার্জির সাথে আপনি হচ্ছে আরো এনভায়রনমেন্টকে হেল্প করতে পারলেন। আমাদের এখন যে কাজ লক্ষ্য সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিভাবে সহজলভ্য করা যায় এনার্জিকে। আমাদের 2030 সালের মধ্যে টার্গেট হচ্ছে 300 মেগাওয়াট রুফটপ সোলার বাংলাদেশে স্থাপন করার জন্য। 2 দিনের এই উৎসবে 6টি পলিসি ডায়ালগ সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে নবায়নযোগ্য জ্বালানির সামাজিক ও পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জের সরকারি কলেজের ভবন সংস্কারের কাজ না করেই প্রায় 25 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 49 প্রকারের কাজ দেখিয়ে টাকা উত্তোলন করলেও কোনো কাজের বিষয়ে অবগত নয় কলেজ কর্তৃপক্ষ। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রশাসনিক এবং একাডেমিক ভবনের মেরামত না করেই ব্যয় ধরা হয়েছে 24,85,150 টাকা। এই টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দেয়া কার্যাদেশে দেখা যায়, তরল হ্যান্ডওয়াশের 2টি খালি বোতলের মূল্য ধরা হয়েছে 14,000 টাকা, পানির ট্যাপ 9,000 টাকা, শাওয়ার মিক্সচার 6,000। এসি মেরামত প্রতিষ্ঠানে না থাকা সত্ত্বেও 8টি এয়ার কুলার মেরামতে নিজেদের ইচ্ছে মতো দাম ধরা হয়েছে। রং না করেও ব্যয় ধরা হয়েছে প্রায় 12.5 লাখ টাকা। ইন টোটাল কলেজে কোথাও রং করা হয় নাই 24-এ। আমাদের 3টে গেট, এটা মেইন গেট, একটা হলো মহিলা হোস্টেলের গেট, আর একটা হচ্ছে ওই পাশে বাস গাড়ি এসব ঢোকার জন্য একটা গেট করা হয়েছে। এই 3টে গেটই এই রোডস অ্যান্ড হাইওয়ে থেকে খুলে নিয়ে গেছে। কাজ না করে টাকা তুলেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক ব্যাপার এবং সম্পূর্ণ আইনের বহির্ভূত। এগুলো করা ঠিক হয় না, বেআইনি হয়েছে এগুলো। গিজারও খুলে নিয়ে গেছে, এই জন্য আমরা মনে করছি হয়তো পার্ট টাইম লাগাইছে, এই জন্য খুলে নিয়ে গেছে। এটা টেকনিশিয়ান ছিল আসলে ওইভাবে, তো কারণ আমাদের তো ঢুকতে দেওয়া হয় নাই। প্রথম 2 দিন ছিল, এরপর থেকে তো আমরা আর এখানে আসতে পারিনি। কাগজে কলমে 49 প্রকারের কাজ হয়েছে দেখালেও টেন্ডারের মাধ্যমে কোনো কাজ হয়নি জানান তৎকালীন অধ্যক্ষ। হোস্টেলের থেকে আসছে, আমাদের মহিলা হোস্টেলের থেকে কিছু মালামাল আসছে বা কিছু ফার্নিচার আসছে, ওইটা ছাড়া আমার আমাদের কোনো কাজ হয়নি। প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ জানান, যে সমস্ত কাজের কথা বলা হচ্ছে টেন্ডারে, কিন্তু এমন কাজের কোনো মিল পাননি তিনি। এয়ার কুলার থাকলেই মেরামতের প্রশ্ন আসে, নাই এয়ার কুলার। কত টাকা হয়েছে জানি না, তবে স্থানান্তর হয়েছে। এই বিষয়ে গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার দায়সারা বক্তব্য দেন। আগে কাজটা হয়ে গেছে, তারপরে হয়েছে প্রাকলন প্রস্তুত করা হয়েছে,
প্রিন্সিপাল মহোদয়ের সিগনেচারে উনি দেখে বুঝে নিয়ে তারপরে প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। এমন অনিয়ম দুর্নীতি সুষ্ঠু তদন্ত করে সরকারি টাকা আত্মসাৎকারীদের শাস্তির দাবি জানায় সংশ্লিষ্টরা। আবেদন দিচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে বগুড়ার সোনাতলায় জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ ও সোনাতলা নাগরিক কমিটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পটুয়াখালীর কলাপাড়ায় আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে যোগ্য ও শিক্ষা অনুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার তালায় কালের কণ্ঠের সাংবাদিক টিপু সুলতানকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নাটোরে জমিয়াতে উল্লামায়ে ইসলাম বাংলাদেশের নাটোর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মুফতি শফিক হাশেমীকে সভাপতি ও মাওলানা খবির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ফেনী ছাগলনাইয়া উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার শিবু দাস। নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ওমর ফারুক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চৌধুরীর উদ্যোগে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে ফরিদপুর জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরে জেলা জাকের পার্টির উদ্যোগে কালীগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি অঞ্চলে চাষাবাদের ভরসা আর্টিসিয়ান নলকূপ। আর্টিসিয়ান নলকূপের মাধ্যমে কোনো প্রকার চাপ প্রয়োগ ছাড়াই মাটির নিচের পানি ভূপৃষ্ঠে উঠে আসে। গত ৫ বছরে পাহাড়ি এই অঞ্চলে ৩৩টি নলকূপ স্থাপন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এসব নলকূপের পানি দিয়েই ধান সহ সবজি চাষ করছেন স্থানীয়রা। কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে করেরহাট ইউনিয়নের কয়লা রহমতপুর, ইসলামাবাদ সহ এর আশেপাশের এলাকায় ৩৩টি আর্টেসিয়ান নলকূপ স্থাপন করে বিএডিসি। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে বসানো হয়েছে ২০টি নলকূপ। এর মাধ্যমে ভূগর্ভস্থ পানি স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে আসে, তাতে বিদ্যুৎ কিংবা জেনারেটরের প্রয়োজন হয় না। এটি মাটির প্রায় ১০০০ ফুট গভীরে স্থাপন করা হয়, তাই যেসব পাহাড়ি এলাকার পাদদেশে স্প্রিং লেয়ার রয়েছে শুধু ওইসব এলাকায় স্থাপন করা যায়। এই এলাকার মানুষ অনেকখানি উপকৃত, কারণ এই গভীর নলকূপগুলা থেকে বাগানে চাষ হইতেছে, কৃষি জমিতে চাষ হইতেছে। সরকারিও কিছু ডিভাইস এসেছে, এগুলো দিয়ে সবাই মিলেজুলি কাজটা করতেছে। এটা পানিটা বা অটোমেটিকে উঠে বাগানের সাইডে, যেগুলো দানের জন্য দানের সাইডে মানে জমিনের জন্য এটা বসানো হয়েছে। আর্টেসিয়ান নলকূপের মাধ্যমে কোনো জ্বালানি খরচ লাগে না, আর স্প্রিং লেয়ার থাকায় এ এলাকায় আর্টেসিয়ান নলকূপ স্থাপন করা সম্ভব হয়েছে। আর কোনো খরচ না থাকায় স্থানীয় কৃষকরা চাষাবাদে আগ্রহী হচ্ছে। বিএডিসি কর্তৃক আর্টিসিয়ান নলকূপ তারা খনন করেছে। নলকূপটার বিশেষত্ব হচ্ছে যে এখানে কোনো জ্বালানি খরচ লাগে না, এখানে পানি আপনা আপনি বের হয়ে আসে। এই আর্টিসিয়ান লেয়ারের মাধ্যমে ওখানে ধান সহ বিভিন্ন ফল, শাকসবজি এই আবাদটা করা সম্ভব হচ্ছে। চাহিদা অনুযায়ী নলকূপ স্থাপন এখনো অপ্রতুল, তাই বিএডিসির নিকট আরও নলকূপ বসানোর দাবি জানিয়েছেন কৃষকরা। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে রয়েছে ২ পরিবর্তন। ৩ বছর পর আন্তর্জাতিক টেস্টে ফিরছেন এনামুল হক বিজয়। প্রথম টেস্টের স্কোয়াডে থাকা জাকির হাসানের পরিবর্তে ডাকা হয়েছে বিজয়কে। আর পিএসএলে পেসার নাহিদ রানা যোগদান করায় প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে তানভীর ইসলামকে। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের মাটিতে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।
প্রথম টেস্টে স্বাগতিকদের 3 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারীরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর আজ। নির্মম এই ঘটনায় মারা যান শতাধিক পোশাক শ্রমিক। নিহতদের স্মরণে দিনভর নানা কর্মসূচি। শিক্ষার্থী আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রভিসিকে অব্যাহতি, ভারপ্রাপ্ত ভিসি হারুনুর রশিদ। অনশন ভাঙলেন আন্দোলনকারীরা। দীর্ঘ অবস্থানের হতাশায় বাংলাদেশে অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা, দোহায় প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসনে কাতারের সহায়তা কামনা। এবং গোপালগঞ্জের শিক্ষা প্রকৌশলের ঠিকাদারের বিরুদ্ধে কাজ না করে অর্থ হাতানোর অভিযোগ, অবগত নয় কর্তৃপক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।